আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সমাধান করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী ভূগোল বিষয়ের। দশম শ্রেণী ভূগোল পার্ট 4 মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে সমস্ত প্রশ্নপত্রগুলি দেওয়া হয়েছে সেগুলি দেখে নাও। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন আছে, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল প্লাবনভূমি, এস্কার, গিরিখাত এবং স্বাভাবিক বান। এখানে উত্তরটা হয়ে যাবে গিরিখাত। এরপর দ্বিতীয় কোশ্চেন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল ফিয়র্ড, বাকসুন্ড, কোরি এবং এরিটি। এখানে উত্তরটা হয়ে যাবে বাকসুন্ড। এরপর 3 নম্বর প্রশ্ন, ঠিক জোড়টি নির্বাচন করো। প্রথম আছে লাদাখ অঙ্গরাজ্য, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য, হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল। তো বন্ধুরা, আমরা জানি লাদাখ অঙ্গরাজ্য নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য নয়, হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল নয়। অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর 2 দাগের শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটা আছে, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তো বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে অপসারণ প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। তো বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে কাশ্মীর উপত্যকা। 2 দাগের প্রশ্নটা আমি আর একবার রিপিট করছি। 2 দাগের প্রথম প্রশ্নটা আছে, বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তো এখানে উত্তরটা হয়ে যাবে অপসারণ প্রক্রিয়া, অর্থাৎ ড্যাশে তোমরা উত্তর লিখবে অপসারণ। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত। তো এখানে উত্তরটা হয়ে যাবে কাশ্মীর উপত্যকা, অর্থাৎ শূন্যস্থানে তোমরা কাশ্মীর লিখবে। তৃতীয় প্রশ্ন, ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। তো এখানে উত্তরটা হয়ে যাবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, অর্থাৎ তোমরা শূন্যস্থানে লিখবে উত্তর পূর্ব। এরপর 3 দাগের একটু 2-3টি বাক্যে উত্তরগুলি লিখতে হবে। তো আমি উত্তরগুলি তোমাদেরকে দেখাবো। 3 দাগের 1 প্রশ্নটা দেখো, পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? তো উত্তরটা তোমরা দেখে নাও। শুষ্ক অঞ্চলে যে স্থানে নদী পার্বত্য এলাকা থেকে সমতল এলাকায় এসে পড়ে সেই স্থানে পলল বেজনী সৃষ্টি হয়। অর্থাৎ নদী উচ্চ গতি থেকে যখন মধ্য গতিতে সমতল প্রবাহে এসে পৌঁছায় তখন সেখানে পলল বেজনীর সৃষ্টি হয়। এর কারণটি কি? কারণটি হলো মধ্য গতিতে নদীর স্রোতের গতি হঠাৎ কমে যায়। পার্বত্য প্রবাহ থেকে যখন নদী সমতল ভূমিতে আসে তখন স্বাভাবিকভাবেই নদীর স্রোতের গতি অনেকটা কমে যায়। এর ফলে নদীবাহিত যে পলি, কাঁকর, নুড়ি, কাদা প্রভৃতি নদীর জলের সঙ্গে বয়ে আসে সেগুলির সঞ্চয় ঘটে। তখন পর্বতের পাদদেশের মাটি যদি কঠিন হয় তাহলে সেই বিস্তৃত অঞ্চল জুড়ে পলল বেজনী গড়ে ওঠে। তোমরা নিচে দেখো, তোমাদের পলল বেজনী ছবিটা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে ছবিটা তোমরা এভাবে দেখে করে নেবে। ছবিটা আঁকা কিন্তু জরুরি। এরপর 3 দাগের 2 প্রশ্নটা তোমরা দেখো,
ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব হয়? তো ভিউয়ার্স, তোমার উত্তরটা দেখে নাও। ধাপ চাষ। পাহাড়ি এলাকায় ঢালু জমিতে সিঁড়ি বা ধাপ তৈরি করে ধাপ চাষ করা হয়। এর ফলে ঢালের কৌণিক মান অনেকটা কম হয়, ফলে জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে ভূমিক্ষয় অনেকটা রোধ করা হয়। অর্থাৎ সিঁড়ি বা ধাপ কেটে জমির কৌণিক দূরত্বটা অনেকটা কমিয়ে ঢালটাকে কমিয়ে আনা হয়, যার ফলে জলের যে দ্রুত প্রবাহ সেটাকে নিয়ন্ত্রণ করে ভূমিক্ষয়টা অনেকটা রোধ করা যায়। এরপর দেখো ফালি চাষ। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে ছোট ছোট অংশে ঢালু জমিতে আড়াআড়িভাবে জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধকারী শস্য চাষ করাকেই বলা হয় ফালি চাষ। এই পদ্ধতিতে সিম, ডাল, ভুট্টা প্রভৃতি চাষ করে ভূমিক্ষয় রোধ করা হয় এবং মাটির জল ধারণ ক্ষমতা অনেকটা বাড়ানো হয়। এরপর দেখো পরের পয়েন্টটা, সমোন্নতি রেখা বরাবর চাষ। পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকায় সমান উচ্চতার বিন্দুগুলিকে যোগ করে যে চাষ করা হয় তা হলো সমোন্নতি রেখা বরাবর চাষ। এই পদ্ধতিতে নালী ক্ষয় রোধ করে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। অর্থাৎ সমোন্নতি রেখা বরাবর চাষ করায় মৃত্তিকা ক্ষয় অনেকটাই রোধ করা হয়। এরপর 4 প্রশ্নটা তোমরা দেখো, এটা রচনাধর্মী প্রশ্ন। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। তো ভিউয়ার্স, তোমার উত্তরটা দেখে নাও। হিমবাহ অগ্রসর হওয়ার সময় এর সঙ্গে যেসব পাথর, বালি, কাদা প্রভৃতি বাহিত হয়, হিমবাহ গলে গেলে সেগুলি হিমবাহ প্রবাহপথের আশেপাশে সঞ্চিত হয়ে সৃষ্টি হয় গ্রাবরেখা। অর্থাৎ হিমবাহ যখন পর্বত গাত্র দিয়ে নিচে নেমে আসে এবং পর্বতের পাদদেশে সঞ্চিত না হয়ে যখন গলতে শুরু করে, তখন সেই হিমবাহর প্রবাহপথের আশেপাশে হিমবাহ দ্বারা বাহিত বিভিন্ন পলি, বালি, কাদা, নুড়ি প্রভৃতি হিমবাহের আশেপাশে সঞ্চিত হয়ে গ্রাবরেখা তৈরি হয়। অবস্থান অনুযায়ী গ্রাবরেখার বিভিন্ন প্রকারের হয়। যেমন 1 নম্বর দেখো, পার্শ্ব গ্রাবরেখা। অর্থাৎ হিমবাহের গতিপথের দুপাশে যে সরু গ্রাবরেখা সঞ্চিত হয় তা হলো পার্শ্ব গ্রাবরেখা। এরপর 2 নম্বর দেখো, ভূমি গ্রাবরেখা। হিমবাহের নিচে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তা হলো ভূমি গ্রাবরেখা। 3 নম্বর দেখো, প্রান্ত গ্রাবরেখা। হিমবাহ যেখানে এসে মিলিত হয় সেই স্থানে সৃষ্টি হয় প্রান্ত গ্রাবরেখা। অর্থাৎ দুটি হিমবাহের মিলিত স্থানে বা যেখানে এসে মিলিত হয় সেই স্থানে সৃষ্টি হয় প্রান্ত গ্রাবরেখা। এরপর দেখো বলয়ধর্মী গ্রাবরেখা। বলয়ধর্মী গ্রাবরেখা হলো অনেক সময় গ্রাবরেখা বলয়ের আকারে জমা হয়। বলয়ের আকারে জমা হওয়ার জন্যই এই গ্রাবরেখাকে বলা হয় বলয়ধর্মী গ্রাবরেখা। 5 নম্বর দেখো, রোজেন গ্রাবরেখা। একটি গ্রাবরেখা অন্য গ্রাবরেখার ওপর সঞ্চিত হলে তাকে রোজেন গ্রাবরেখা বলে। উদাহরণ দেখে নাও, তিস্তা নদীর উচ্চ অববাহিকায় বিভিন্ন ধরনের গ্রাবরেখা দেখা যায়। অর্থাৎ আমরা যে 5টি গ্রাবরেখার কথা বললাম, সব গ্রাবরেখাগুলি কিন্তু তিস্তা নদীর উচ্চ অববাহিকায় দেখা যায়। এবার সচিত্র বর্ণনা দিতে বলেছে, তাই তোমরা গ্রাবরেখার ছবিটা প্রশ্ন উত্তর লেখার মাঝখানেও লিখতে পারো বা উত্তর লেখার পরেও তোমরা লিখতে পারো। ছবিটা তোমরা ভালো করে দেখে নাও, এইভাবে ছবিটা তোমরা এঁকে নেবে। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাবে। ধন্যবাদ ভিউয়ার্স।